স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন সাবেক এমপি এবং বিএনপির সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আছেন কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার ডাক্তার রাকিব আল হাসান। আমার হাতে বামে আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ, আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আমাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় ভোটের লড়াই, জনপ্রিয়তা যাচাই। স্টুডিও আলোচনা শুরু করতে চাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই যে ভোট তফসিল হবে, এনে পরে একটু আলোচনা করবে। যে নির্বাচনকে সামনে রেখে নানা জরিপ দেখছি, একটু যদি সুনির্দিষ্ট করি, প্রথম আলোর যেই জরিপ গত দুদিন ধরে বেশ আলোচনায়, এই জরিপের আজকের যেই বিষয়গুলো, এই যে 23% মানুষ মনে করে জুলাই অভ্যুত্থানের যেই প্রভাব সেটা ব্যাপকভাবে পড়বে, এবং এই যে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান কতটা জনপ্রিয়, তার কাউন্টারে আবার জামাতের এই বিষয়গুলো, মানে ঠিক প্রশ্ন এবার রাখতে চাই, এই সময় এই জরিপগুলো আসলে ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে, এই জরিপের কি কোনো উদ্দেশ্য আছে কিনা মনে হয়? ধন্যবাদ। প্রথমত হলো দেখেন, জরিপের নিজেরই একটা রাজনীতি আছে, যেটাকে আমরা বলি জরিপের রাজনীতি। আজকে একটা ব্যাপার, বাংলাদেশে যারা বেশ ভালো আলোচক বা চিন্তা করেন একটু আউট অফ দ্য বক্স, তারা একটা জিনিস কি ইচ্ছে করে এড়িয়ে গেলেন কিনা আমি জানি না। ইভেন হয়তো বিএনপি ঘরানার যে ভাই বন্ধুরা অ্যাক্টিভিস্ট আছেন, ওনারা এই ব্যাপারটা কি এই কারণে চুপ কিনা যে এইখানে বিএনপি বেশি পার্সেন্টেজ পেয়েছে। এখানে খুব ভয়াবহভাবে যে ব্যাপারটা, যে বাংলাদেশের একদম আদালত বলছে যে এই গণহত্যাটা আওয়ামী লীগ দল হিসেবে অংশ নিয়েছে। আপনি প্রথম আলোর মতো একটা এস্টাবলিশড পত্রিকা, সে ঠিক রিসার্চ মেথোডোলজির কোন প্যাটার্নে সে প্রশ্ন করছে যে আওয়ামী লীগও এখানে আসতে পারে কিনা, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হতে পারে কিনা। শেখ হাসিনাকে আমি আপনাকে মনে করাই দিই, ধরেন জামাতের কাদের মোল্লা সাহেবের যখন ফাঁসি হয়েছে, তখনও জামাত ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন না, এবং জামাত ইসলামেরই পত্রিকা সংগ্রাম পত্রিকা, সেই সংগ্রাম পত্রিকা রিপোর্ট করে লিখেছিল আব্দুল কাদের মোল্লার আগে শহীদ। পত্রিকাটা কিন্তু জামাত ঘরানার পত্রিকা, এবং তারা তাকে শহীদ বলছে, রাষ্ট্রের কোনো অন্যায়ও না, এবং তখন জামাত ইসলামও নিষিদ্ধ না। পরের দিন আওয়ামী লীগের মব গোষ্ঠী গিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে তারা গিয়ে বদমাইশ সনেট বাংলাদেশের সব থেকে প্রবীণ সম্পাদক আবুল আসাদ সাহেবকে তার অফিস থেকে দাড়ি ধরে টেনে বের করেছে। কেন এই রাজাকার শহীদ আব্দুল কাদের মোল্লার আগে শহীদ বলা হলো, তারপরে তাকে থানায় দেওয়া হলো, বহুদিন তিনি গ্রেপ্তার থাকলেন। এই প্রথম আলোর মতিউর রহমান ভাই, ওনাকে সম্মান জানিয়ে বলছি প্রফেশনালিজমের জায়গা থেকে, অথবা ডেইলি স্টারের মাহফুজা নাম থেকে শুরু করে বাংলাদেশের এই কোন সম্পাদক একবার প্রতিবাদ করেন নাই যে বাংলাদেশের সব থেকে প্রবীণ সম্পাদক কেন তাকে তার অফিসে গিয়ে দাড়ি টেনে বের করা হলো, যদিও তিনি কোনো আইনের বহির্ভূত কাজ করেন নাই। কিন্তু এই সম্পাদকরাই বর্তমানে ইতিমধ্যে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে অনেকগুলো বিবৃতি দিতে পেরেছেন। এর মানে তারা তখন যতক্ষণ না পর্যন্ত নিজের ঘরানার বাইরের মানুষ, তাকে তারা সম্পাদকও মনে করেন না, সাংবাদিকও মনে করেন না, একইভাবে যেটা মাহমুদুর রহমানের সাহেবের সাথে ঘটেছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এইখানে বিএনপি কতটা সিট পেল বা জামাত ইসলামী কতটা সিট পেল, এর থেকে সব থেকে সিগনিফিকেন্ট ব্যাপার হলো এখানে এইটা হলো দিস ইজ দ্য ফার্স্ট মানে ইফোর্ট ফ্রম দ্য প্রথম আলো অ্যান্ড দে আর মানে গং, যে আওয়ামী লীগকে নর্মালাইজ করবার প্রক্রিয়া। মানে আপনি যেখানে বাংলাদেশে একটা সেটেলড ইস্যু, আদালত বলছে এবং পুরো জায়গা থেকে এটা এস্টাবলিশড হয়েছে, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবেও তার বিরুদ্ধে নতুন করে বিচার শুরু হচ্ছে, আপনি তখন ঠিক কোন কারণে আপনি এখন প্রশ্ন করতে পারবেন? ধরেন আমি আপনাকে বলি, আজকে বাংলাদেশের কেউ যদি একটা নতুন রিসার্চ করে, সেইখানে এই প্রশ্ন কি রাখা যাবে যে পাকিস্তান আসলেই এত মানুষকে হত্যা করেছে, এটা আপনি বিশ্বাস করেন কিনা? আপনি বলেন তো, এই প্রশ্ন যদি কেউ রাখে তাহলে তার অবস্থাটা বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কি করবে? যদি পাকিস্তান হত্যা করেছে কি করে না এই প্রশ্ন রাখা না যায়, তাহলে আওয়ামী লীগ হত্যা করবার পর শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করা, এইটা হলো গণহত্যাকারীদেরকে নর্মালাইজ করবার প্রক্রিয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, মানে সোশিওলজি, রিসার্চ মেথোডোলজি টুকটাক তো পড়েছি, এবং আমি নিজেও এখনো একটা ইউনিভার্সিটিতে পড়াই। দেখেন, বাংলাদেশের মানুষের রিপোর্টগুলো দেখে, কিন্তু খুব কম একাডেমিক্স যারা এই রিসার্চ মেথোডোলজিটা কোন আকারে হয়েছে সেটার উপরে খেয়াল করে। শুধু একটা লুপ হল আপনাকে বলি, প্রথম আলো যাদেরকে ডেটা মানে আপনার স্যাম্পল হিসেবে নিয়েছে, যাদের ইন্টারভিউ করেছে, খেয়াল করবেন এইখানে রিক্সা চালক, ভ্যান চালক, প্রান্তিক মানুষের অংশগ্রহণ খুব কম। মনে রাখেন, যিনি পিএইচডি হোল্ডার তারও ভোট একটা, রিক্সা চালকেরও ভোট একটা। নাম্বার দুই, এইখানে ওনারা দীর্ঘ আলাপে গেছেন, 30 থেকে 40 মিনিট। আবারও আপনাকে বলি, একমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছাড়া, যিনি পলিটিক্যাল পার্টির সাথে এঙ্গেজড,
এইরকম কোনো ব্যক্তি ছাড়া বাংলাদেশে কাউকে 30 থেকে 40 মিনিট ইন্টারভিউ দেয় না। যিনি আইদার বিএনপি করেন অথবা জামাত করেন অথবা পলিটিক্যালি ভীষণ মোটিভেটেড, তারা হচ্ছে এই 30-40 মানে আমরা মিনিট যাদের ইন্টারভিউ একেবারে করবেন। সাধারণ মানুষ বলি, হ্যাঁ, সাধারণ মানুষ যদি আপনি বলেন, তারা কোনোদিন এই 30-40 মিনিটের ইন্টারভিউ করবেন। এর মানে বাংলাদেশে আরো, শুধু আমি সহজ করে এটা বলতে চাই, জরিপের রাজনীতিটা হলো বাংলাদেশে যেটা করা হয়, আপনি আসলে কি আউটপুট নিয়ে আসতে চান, কি establish করতে চান, এই অনুযায়ী প্রশ্ন সেট করা হবে। যেমন সর্বশেষ কথাটা আমি জাস্ট বলে শেষ করি, দেখেন কাকে ভোট দিবেন এই প্রশ্নটা নাই। প্রশ্নটা হলো আপনি মনে করেন, দেখেন পারসেপশন আর সাপোর্ট দুইটা জিনিস। আমার ক্ষেত্রে বলি, আমি প্রার্থী, আমাকে বাংলাদেশের অনেক মানুষ, আমি সারাদিন যেহেতু রাস্তায় থাকি, তারা বলে যে আমি ভোটটা তোমাকে দিব। আবার তাকে যদি আপনি জিজ্ঞেস করেন কে উইন করবে, তিনি বলবেন না যে ওসমান হাদি উইন করবে, তিনি বলবেন মির্জা আব্বাস ভাই হয়তো উইন করবে। তার পারসেপশনটা কেন? তিনি মনে করেন বাংলাদেশের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিজমে যে স্ট্রেংথটা দরকার, এইটা ওসমান হাদির নাই, অন্য কারো আছে। তাহলে আপনি কিন্তু প্রশ্ন করছেন কাকে ভোট দিবেন না, মনে করেন। তাহলে মনে করা আর ভোট দেওয়া কি এক জিনিস? মনে করা তো অনেক কিছুর ব্যাপার আছে। সুতরাং এটা নিয়ে বড় আলোচনা হওয়া দরকার। জি, আবার আপনার কাছে আসবো। সাবেক এমপি এবং সহ সম্পাদক বিএনপি নীলুফার চৌধুরী মুনি, যে এই জরিপের নিজস্ব রাজনীতি, আপনিও দেখেন কিনা জরিপের কোনো নিজস্ব রাজনীতি আছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, আমি জরিপগুলোকে কখনোই বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনীতি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, আমি জরিপগুলোকে নিজের সুবিধা ছাড়া আর কিছু দেখি না। এই যে জরিপ যারা করছে, লাইক আমি এই জরিপের কিছুটা সুবিধা তো বিএনপির দিকে গেছে। আমি বলি বিএনপি বড় দল, তাকে আটকাতে পারবে না। যেটা হাদি বলল, হাদি যেটা বলা ঠিক হয় নাই। মির্জা আব্বাস যখন একটা মিছিল নিয়ে বের হয়, তখন কিন্তু হাজার হাজার লোক থাকে। ওই লোকগুলা কিন্তু অন্য দল করলে মির্জা আব্বাসের পিছনে মিছিলে যেত না। তাহলে এই মানুষগুলা ভোট দেওয়া আর হাদিকে স্পেশালি বলা দুই জিনিস, এটার জন্য ইঞ্জিনিয়ারিং করতে হয় না। বাট আমি জরিপ নিয়ে কথা বলছি। আপনার মনে আছে 91 সালের নির্বাচনে, নিশ্চয়ই আপনি ছোট থাকলেও পড়ালেখা করেছেন, তখন কিন্তু সবগুলো জরিপে রাজনৈতিক পত্রিকা, তখন তার এইসব এত টেলিভিশন ছিল না, এই পত্রিকার জরিপে কিন্তু আওয়ামী লীগ নিরঙ্কুশ ক্ষমতায় যাওয়া। আওয়ামী লীগের নেতারা আপনার পতাকা বানানো শুরু করে দিল যে তারা ইলেকশনে আসবে, তারা মন্ত্রী হবে, কে কে হতে পারে। এই অবস্থায় বিএনপি নিজেও মনে করেছিল বিএনপি বিরোধী দলে যাবে। একমাত্র ইনকিলাব পত্রিকাটা তখন মাত্র নতুন, ইনকিলাব পত্রিকাটা 2-1 দিন লিখেছে যে বিএনপির জরিপটা বেটার। এছাড়া কোনো এত নাম করা, তখন ইত্তেফাক, প্রথম আলো হয় না, ইত্তেফাক বা অন্যান্য পত্রিকাগুলো, সেই জরিপগুলোতে কিন্তু আওয়ামী লীগের কথাই বলা ছিল। কিন্তু আমরা কি দেখলাম ভোটের রাজনীতিতে? আমরা দেখলাম বিএনপি নিরঙ্কুশ বিজয়ী হলো ওখানে। যেটাই কোয়ালিশন হোক না, যেটাই হোক, এতগুলো সিট তো বিএনপি পাবে, বিএনপিও আশা করে না, কারণ অনেক প্রতিকূলতা বিএনপির উপর দিয়ে গিয়েছে। তো ঠিক একই অবস্থায় আমি গত 2 বছর আগে ডিআইয়ের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে। সেইখানে আইআরআইয়ের একটা জরিপ তারা দেখালো, যে জরিপটায় 1000 লোকের জরিপ করেছে, তার মধ্যে তারা বলেছে যে আওয়ামী লীগ 70% ভোটে এগিয়ে আছে। বুঝছেন, 24-এ নির্বাচন, আওয়ামী লীগ যদি 70% ভোটে এগিয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের কিন্তু এত করুণ দুর্দশা হওয়ার কথা না। নির্বাচনে মাত্র কয়েক মাস আওয়ামী লীগ যদি এত 70% ভোটে এগিয়ে থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগের ওইখানে 4 থেকে 7% ভোট কাস্ট হয়েছিল। এটাই অনেকেই বলতো, আপনাদের মতো যারা পুরখাওয়া সাংবাদিক। এবং সিইসি 1 ঘন্টা আগে বললো 27 পয়েন্ট সামথিং, 1 ঘন্টা পরে বললো 42 পয়েন্ট সামথিং ভোট কাস্ট হয়েছে। আমি যদি 42 পয়েন্ট সামথিং ধরি, তাহলে আপনার যেভাবে কথাটা বলেছিল সেটা তো ফুলফিল হয় নাই। এখন তাহলে আইআরআইয়ের মতো একটা দল কি এককভাবে নির্বাচন করে এককভাবে ভোট দেওয়ার কথা বলেছিল? বলে নাই। যদি তার কথাই যদি ঠিক হতো, তাহলে 24-এ তার চরমভাবে অধপতন হতো না, পতন হতো না। তা এই জন্য আমি জরিপগুলোকে মনে করি যে বাংলাদেশকে, যারা বিদেশি সংস্থাগুলো জরিপ করে, বাংলাদেশকে একটা জাস্ট ওই যে আপনার মেডিকেলের যে ল্যাব হিসেবে ধরা হয়, গিনিপিগের মতো মনে করে তারা কাটাছেড়া করলো কোনখানে কি আছে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে তাদের দেশের গণতন্ত্র চালায়। কারণ তাদের দেশের মানুষের ভীষণ দাম। বাংলাদেশে কয়জন মরলো, কয়জন বাঁচলো, কয়জনের হাত পা গেল, তাতে কিচ্ছু আসে যায় না তাদের। তো তারা এই দেশে চর্চা করে এই জরিপগুলো, এই কারে কখন ইঞ্জিনিয়ারিং করবে, এটা কেন্দ্রীয়ভাবে ইঞ্জিনিয়ারিং করবে। তাহলে এইসব জরিপে বিএনপি আসলে তৃপ্তির ঢেকুর তুলতে চায় না। আমি বিএনপি এখানে হ্যাঁ না কিছুই বলবে না, কারণ বিএনপি যাদের সঙ্গে বিএনপির, আমি আওয়ামী লীগ পতিত,
তারপরেও বলছি বিএনপির দ্বন্দ্বটা তো ছিল আওয়ামী লীগের সাথে কাছাকাছি ভোটে, আরগুলার কিন্তু কাছাকাছি ভোট ছিল না, 10% 8% হতে পারে, এখন বেড়েছে, হতে পারে। আমরা যেহেতু কেউই পরীক্ষার গবেষণাগারে যাই নাই, কারণ আমরা সেই সুযোগটাই তো পাইনি এই 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 15 বছরে। তো সেইখানে আমরা বলতে চাই যে আপনার আরেকটা আমি এক্সাম্পল দিতে চাই। ধরেন আমি জরিপ করতে গেলাম আওয়ামী লীগের বস্তিতে, সেখানে আওয়ামী লীগের বস্তিতে মানুষগুলো তো আওয়ামী লীগের কথাই বলবে। এখানে বিএনপির বস্তি আছে, বিশাল বস্তি, সেখানে যদি আপনি জরিপ করতে যান, যদি বলেন যে আমি 500 লোকের জরিপ করেছি, সেখানে তো তাই বলবে। আপনি মসজিদ মাদ্রাসা যদি যান, যেখানে মসজিদ মাদ্রাসার নিয়ম কি, মসজিদে মানুষ নামাজ পড়বে তারপরে বের হয়ে যাবে, কিন্তু যারা মসজিদকে রাজনৈতিক ক্ষেত্র হিসেবে ব্যবহার করে যদি যান, ওইখানে যে মানুষগুলো সারাক্ষণ বসে থাকে, ফতোয়া দেয়, ওয়াজ করে, তারা কিন্তু ওইখানে জরিপ করলে তারাই এগিয়ে থাকবে। তাহলে আপনাকে ক্ষেত্রটা করতে হবে, আপনার ইন্টেনশন জানতে হবে আমার, আপনি কি চান, আপনি যেভাবে চান আপনার জরিপটা ওইভাবেই চলে। এবং আমি আরেকটা লাইন শেষ করি, যেমন 2-3 মাস আগের জরিপে বিএনপি অনেকটা এগিয়েছিল, তারপরে আস্তে আস্তে কমছে, কোথাও কোথাও বেশ কমছে, তারপরে আবার কোথাও কোথাও বেড়েছে, কিছু কিছু পয়েন্টে বেড়েছে, কিছু কিছু পয়েন্টে কমেছে। এগুলো কিন্তু আস্তে আস্তে ইলেকশন যত কাছে আসবে জরিপের মানটাও তত উঠতে হবে অথবা নামতে হবে। এই হলো জরিপের ফলাফল। জাতীয় নাগরিক কমিটির, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, যে জরিপের ইন্টেনশন, জরিপের রাজনীতি, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আজকে বলছেন যে এই ক্ষমতায় কারা যাবে তা নির্ধারণে জরিপের নামে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এই জরিপ সংস্কার আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সহালোচক এবং টিভি পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমার পূর্বের 2 সহালোচকের কাছ থেকে অনেকগুলো পয়েন্ট চলে এসছে, এবং মানে জরিপ নিয়ে তো একটা দীর্ঘ সময় ধরে আমরা রাজনীতি দেখছি, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থাগুলো এগুলোর সাথে ইনভলভড। স্পেশালি আইআরএলের যেই একটা জরিপ ছিল লাস্ট আওয়ামী লীগের সময়, সে সময় সম্ভবত 63 বা 70% দেখানো হয়েছিল যে পাবলিক নাকি আওয়ামী লীগকে চায়। আসলে এটা মানে এই স্যাম্পলিংগুলো আসলে গোপালগঞ্জ থেকে ওনারা করেছিল নাকি আলাদা কোনো জায়গা থেকে করেছিল, এটা আসলে দেখার বিষয়। তো এখনো মানে প্রথম আলোর দায়িত্ব মানে জ্ঞানহীনতার যে একটা প্রমাণ আজকে আমরা দেখলাম, সেটা হাদিফের কথাও এসছে যে আসলে আওয়ামী লীগকে যে নর্মালাইজ করার একটা চেষ্টা করা হচ্ছে সেটা তো এখন ক্লিয়ার। এবং মানে ওনাকে কোন প্রেক্ষিতে আসলে কেন মানে প্রধানমন্ত্রী হতে পারে, ওনাকে ফাঁসি কিভাবে দেয়া যেতে পারে, এগুলো নিয়ে স্যাম্পলিং হতে পারে, এগুলো নিয়ে আসলে জরিপ হতে পারে। তো এর মতো একটা খুনি মানে ইবলিশ শয়তানকে আবার যে প্রথম আলো জায়গা দিচ্ছে, এটার তো প্রথম আলোকে নিয়ে আসলে আমার মানে খারাপ লাগছে। তাদের এরকম একটা আস্থার জায়গা মানুষ দেখে, প্রথম আলো যারা কেনে তাদের জন্য আমার মায়া হচ্ছে আসলে এই পত্রিকাগুলো তারা আসলে কিনে পড়ে। এবং এটার আসলে খুব একটা গুরুত্ব নেই, কারণ বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন হচ্ছে, এবং এই স্যাম্পলিংগুলা, এই ডেটা নির্ভর যেই রাজনীতি তারা বাংলাদেশের মধ্যে এস্টাবলিশ করতে যাচ্ছে, সেটার বিপক্ষে মানুষ আস্তে আস্তে এক হচ্ছে। কারণ আপনি দেখবেন এখানে কিন্তু আমাদের 4 জনের, ভাইটা এখন আমি শুনিনি, তো মোটামুটি আমার মনে হয় যে অ্যালাইন্ড আমাদের চিন্তাগুলো, আমরা 4 জনই ডিফারেন্ট চিন্তার মানুষ হয়তো, কিন্তু এই একটা জায়গায় কিন্তু আমরা একমত। তো আমার মনে হয় যে মেজরিটি যদি অ্যাকচুয়ালি জনসাধারণের কাছে এই স্যাম্পলিংগুলো করা হতো, তাহলে আমার মনে হয় যে এই ডিটেলটা আরও সুন্দরভাবে আসতো। আর সংস্কারের যে আলাপটা, সেটা তো আসলে দীর্ঘ সময় ধরে আলাপটা হচ্ছে, এবং এটা একটা প্রক্রিয়াতে চলমান সিচুয়েশনে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আশা করি যে এরকম প্রথম আলোর সাংবাদিক যারা আছে বা এগুলোর দায়িত্বশীল যারা আছে, তারা এই ব্যাপারগুলোতে আরও বেশি আলোকপাত করবে, এগুলো নিয়ে আরও দায়িত্বশীল ভূমিকা তারা পালন করবেন। বরঞ্চ রাজনীতির প্রেক্ষাপট দিল্লিমুখী বা আওয়ামী লীগমুখী না করে, গতকালকেই তো দেখলাম যে জাতীয় পার্টির কিছু উচ্ছিষ্ট যারা ব্যক্তিবর্গ রয়েছে তারা মিলে একটা জোট করেছে। তো তাদের ব্যাপারে কথাবার্তা বলা দরকার, আমাদের আরো সক্রিয়ভাবে এদের এগেনস্টে মুভমেন্টগুলো দরকার। না হলে তো এরা আবার মাথাচাড়া দিয়ে বিভিন্ন সংস্থা এজেন্সির উপর ভর করে আবার এই পুরনো শক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। 23% মানুষ মনে করছে এই জরিপেরই এই নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানের প্রভাব উল্লেখযোগ্য পরিমাণ ও ব্যাপকভাবে পড়বে। 23% মানুষ। আমি ওনাদের জরিপ নিয়ে আসলে কথা বলতে খুব একটা আগ্রহী না, কারণ ওনারা কি বলছে 23 বলবে না 25 বলে, এটা আমার মনে হয় না এটা কোনো ফ্যাক্ট হওয়া উচিত। কিন্তু আসলে তো যদি এইভাবে বলি আরো বেশিও পড়তে পারে, আবার নাও পড়তে পারে।
এখন এই প্রথম আলো দিয়ে আমি বাংলাদেশের মানুষের মন বুঝতে যাব না। আপনারা তো রাজনীতি মাঠে নির্বাচনী প্রচারণার কাজে দৌড়ঝাঁপে আছেন, কি মনে হচ্ছে মানুষের এই যে জুলাই অভ্যুত্থানের চেতনাটা কি মানুষ এত তাড়াতাড়ি, মানে তারা যেভাবে দেখাতে চাচ্ছে এত তাড়াতাড়ি এত হয়ে গেল, মানে স্তিমিত হয়ে না, যাওয়ার কথা না? স্তিমিত হয়নি। মানে আমি যেটা মনে করি যে জুলাইয়ের তো আলাদা কোনো চেতনা না, ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘ আমাদের যে রাজনৈতিক পরিমণ্ডলের সময়কাল, এই ব্যাপ্তিকাল সময়ে আসলে যে বিষয়গুলো থেকে আমরা বঞ্চিত ছিলাম, যে বিষয়গুলো আসলে রাজনৈতিক দলগুলো থেকে নিশ্চিত করা হয়নি, যে সিস্টেমেটিক পরিবর্তনটা দেখানো হয়নি, সেটাই মূলত জুলাইয়ের আকাঙ্ক্ষা। তো এটা তো আসলে শুধুমাত্র জুলাই না, এটা আমার মনে হয় 53 বছর ধরে একটা মানুষের চাহিদা ছিল। তো সেই জায়গা থেকে মানুষ তো এক্সপেক্ট করছে যে যে রাজনৈতিক দলগুলো আছে, স্পেশালি বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে সবার থেকে এক্সপেক্ট করছে। এখন কিছুটা মানে আমার যেটা মনে হয় যে এখনো ধরেন মেজরিটি 50 to 60% মানুষ আসলে হয়তো এখনো ডিসাইড করতে পারছে না। তার ফ্যামিলি হয়তো ধরেন বিএনপি করে বা জামাত করছে বা অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে, কিন্তু এই জেনারেশনের বা তার থেকে আর এক উপরে জেনারেশন যারা আসলে এই 17 বছর ধরে ভোট দিতে পারেনি, তারা আমার মনে হয় যে এখনো সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করছে এই এনসিপি বলেন, জামাত বা বিএনপি এদের কার্যক্রমের উপরে দেখে আসলে কতটুকু আসলে তারা বেনিফিটেড হবে, এটা তারা আসলে এখন সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা আমার মনে হচ্ছে অনেক সচেতন হয়েছে। গ্রাম অঞ্চলেও আমি দেখতে পাচ্ছি, চায়ের দোকানে বলেন বা বিভিন্ন প্রেক্ষাপটে বলেন, তারা যথেষ্ট এখন রাজনৈতিকভাবে সচেতন। আমাদের টক শো নিশ্চয়ই এখন কোনো না কোনো চায়ের দোকানে দেখতেও পারে বা আগামীকালকে হয়তো বা দেখবে। তো সেই জায়গা থেকে এই প্রেক্ষাপটগুলো এখন ইম্পর্টেন্ট। জি, আবার আপনার কাছে আসবো। কলামিস্ট ইন্টারন্যাশনাল ইউথ লিডার ডাক্তার রাকিব আল হাসান, এই যে জরিপ, প্রথম আলোর জরিপ, এই জনপ্রিয়তা যাচাই, বিএনপির একেবারে কাছাকাছি নিয়ে আসা, দ্বিতীয় দল হিসেবে জামাতকে আনা, এনসিপিকে 0.8% এই অবস্থানে রাখা, এবং এই আলোচনার টেবিলেও যে কথাটা বলা হচ্ছিল যে জরিপের একটা নিজস্ব রাজনীতি ইন্টেনশন। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আসলে জরিপ নিয়ে আগে একটা প্রবাদ দিয়ে শুরু করি। মিথ্যা 3 প্রকার, একটা হচ্ছে মিথ্যা, সেকেন্ড হচ্ছে ডাহা মিথ্যা, 3 প্রকার হচ্ছে জরিপ। জরিপ নিয়ে রাজনীতি হয়, হবে, হচ্ছে, অতীত হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন জরিপ নিয়ে আমরা আসলে জরিপ নিয়ে এটা যে প্রথম আলো রাজনীতি করতেছে, আমরা নিজেরাই বলতেছি জরিপ নিয়ে রাজনীতি করতেছি, কিন্তু এটাকে বেশি দৃষ্টি দিলে তো এটা আর বেশি দৃষ্টি পাবে। সে মূলত দৃষ্টি পাওয়ার জন্যই করেছে মূলত। আর ব্যাপারটা হচ্ছে ধরুন জরিপ নিয়ে সবাই সব কথা বলে ফেলছে, আমি একটু শর্টকাট করি। দেখুন, আসলে জরিপ পৃথিবীতে সব জায়গায় হয় এবং মিডিয়া করে, কিছু থিঙ্ক ট্যাঙ্ক করে, অর্গানাইজেশন করে, এনজিও করে, গোয়েন্দা সংস্থারও কিন্তু জরিপ করে, যেটা আমরা কখনো জানতে পারি না, যেটা সরকার প্রধানের হাতে যায় বা দলগুলার ইন্টারনাল হাতে যায় এবং দলগুলোও ইন্টারনালি জরিপ করে। এখন জরিপ নিয়ে, জরিপটা কেন করা হয় আসলে? জরিপটা আসলে এটা কোনো লিগেল কোনো ভিত্তি না এটার। এটা হচ্ছে মানুষের একটা সমসাময়িক, মানুষের একটা মনস্তাত্ত্বিক একটা বিশ্লেষণ বোঝানোর জন্য। তো দেখুন, জরিপ নিয়ে আসলে জরিপ কোন ম্যাথোলজিক্যাল প্রসেসে করা হবে, কোন জায়গা থেকে স্যাম্পলিং করা হবে, কোন জায়গা থেকে ক্লাস্টার নেওয়া হবে। ধরুন ওই আপা যেটা বলছিল যে ধরুন আওয়ামী লীগের বসে দিলে তো আওয়ামী লীগ নেবে। এখন আপনি যদি এই যে 1400 বা 1500 মানুষের স্যাম্পলটা আপনি নিছেন, তার মধ্যে 500 লোক যদি আপনি গোপালগঞ্জ থেকে নেন, 500 লোকে তো হাসিনাকে প্রধানমন্ত্রী যাবে। আবার ধরেন পল্টন থেকে যদি নেন, সব বিএনপির পক্ষে যাবে। মগবাজার থেকে করলে সব জামাতের পক্ষে যাবে। বাংলা মোটর থেকে করলে সব এনসিপির পক্ষে যাবে। ব্যাপারটা তো আসলে তাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে জরিপের আসলে এখানে মূল অ্যালার্মিং বিষয়টা আমরা আসলে এড়িয়ে যাচ্ছি। অ্যালার্মিং বিষয়টা অন্য জায়গায়। দেখুন, এখানে কিছু কিছু জরিপের হচ্ছে কি, ধরুন যে প্রতিষ্ঠানটা জরিপ করে বা জরিপের সাথে যারা জড়িত থাকে, তাদের হচ্ছে একটা আর্থিক একটা সুবিধাও থাকে এবং তাদের একটা নিজস্ব একটা কৌশল, নিজস্ব একটা এজেন্ডা থাকে। এখন ধরুন প্রথম আলো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পত্রিকা এবং অনেক প্রফেশনাল একটা পত্রিকা মনে করি আমি, কিন্তু তাদের একটা নিজস্ব এজেন্ডার জন্য তারা এটা করেছে। মানে আউট অফ দ্য রেজাল্ট তারা আসলে বিএনপিকে খুশি করার জন্য বা জামাতকে খুশি করার জন্য বা অন্য কোনো পার্টিকে খুশি করার জন্য করেছে বলে আমার মনে হয় না। এটা আসলে তাদের নিজস্ব বেনিফিটের জন্য করেছে। বেনিফিশিয়ারি অফ ইফেক্ট তাদেরই যাবে এটা। এখন দেখুন, এখানে সবচেয়ে অ্যালার্মিং বিষয়টা কিন্তু হাসিনাকে প্রধানমন্ত্রী চাওয়া না চাওয়া এটা আমার কাছে মুখ্য ম্যাটার করে না। কারণ হাসিনা ইজ এ গন কেস। মানে যে শিশুটা বাংলাদেশে কথা বলতে শিখছে সেও জানে যে হাসিনা এখন গন কেস। এখানে অন্য জায়গায় আলাপটা হচ্ছে কি, 28% মনে করতেছে মানুষ যে আওয়ামী লীগকে ইলেকশনে সুযোগ করে দেওয়া উচিত। ঘুরে ফেরায় আরও বলতেছে সব মিলে 69%। তার মানে হচ্ছে কি, হাসিনা এখানে কেস না, কেসটা হচ্ছে আওয়ামী লীগ, পতিত ফেসিবাদ। এবং ফেসিবাদকে যে নর্মালাইজ করা হচ্ছে এবং জনসম্মুখে আনছে, যে মানুষের একটা দৃষ্টি আকর্ষণ করা। এবং যেহেতু আমি আগে বলেছি প্রথম আলোর একটা বিগ কাভারেজ আছে, লোকালি, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, এবং তার একটা প্রভাবও আছে। এবং সে কিন্তু এই আলাপটা কিন্তু এখানে মাঠে আনছে এবং এটা কিন্তু আমাদের একটা সিরিয়াসলি দেখতে হবে। যদি এটা সত্য হয়ে থাকে, আমি জানি না তার ম্যাথোলজিক্যাল প্রসেসগুলো কোন পর্যায়ে ছিল বা কোন প্রক্রিয়া ছিল, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। কারণ এটা যদি সত্য হয়ে থাকে তাহলে হচ্ছে ধরুন এটা এই ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, এই সরকার গণ অভ্যুত্থানের দলগুলোর ব্যর্থতা, যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা সাথে ছিল, যারা পরবর্তী সময় রাজনীতি করতেছে, তাদের ব্যর্থতা।
এখন ব্যাপারটা হচ্ছে ধরেন জরিপটা আমি আগে বলেছি জরিপ একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করার জন্য করা হয়। এখন এটাতে তাদের স্যাম্পলিং প্রসেস আমরা জানি না, কি 1400 এমন হতে পারে, 1400 তাদের প্রথম আলোর সাংবাদিক হতে পারে, সেটা হতে পারে। এখন মূল কথা হচ্ছে কি আমাদের এটা আসলে এটা আমাদের রাজনীতির একটা ফোকাস দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দুদিন পর তফসিল ঘোষণা হবে, রাজনীতির একটা ভোটের জোয়ার তৈরি হচ্ছে। এখন আমরা এটা সবাই দৃশ্যমান জানি, এই অন্তত এই ইলেকশনে আওয়ামী লীগ ইরিলেভেন্ট, তাই না? ইলেকশন পার্টিসিপেট করার কোনো সুযোগ নেই তার। এখন হঠাৎ করে আলাপটা কেন আসলো? সুতরাং তার কি আলাপ করার সুযোগ আছে কিনা, এখানে আমি আর একটু রিলেভেন্ট প্রশ্ন করতে চাই। দেখুন ধরেন আওয়ামী লীগকে আপনি রাজনৈতিক কার্যক্রম তার নিষিদ্ধ বা স্থগিত করে রাখছেন একটা এক্সিকিউটিভ অর্ডারে, এটা কিন্তু একটা সিরিয়াস অ্যালাইন। ধরেন আমাদেরকে তার বিচার প্রক্রিয়া ছাড়া তার এখন নিষিদ্ধ হওয়া না হওয়া, এখন এখানে যদি ধরেন এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু আইনি কোনো ভিত্তি নেই, এক্সিকিউটিভ অর্ডার যে কোনো মুহূর্তে উঠে যেতে পারে। এবং কিন্তু ডক্টর ইউনূস কিন্তু একবার বলেছিলেন যে আওয়ামী লীগের এক্সিকিউটিভ অর্ডার নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে উঠে যেতে পারে। তো উনি যেহেতু আগে অ্যালার্টমেন্টটা করেছে, আমরা জানি না আগামী দিনের পরিস্থিতি কোন দিকে যায়, বা এই প্রতিটি ফেসিবাদ তার হাতে কিন্তু আর্মস আছে, তার হাতে টাকা আছে, তার হাতে তার বন্ধু আছে, প্রভু আছে। সুতরাং এটা এই গেমটা কোন দিকে যায় সেটা আমাদের দেখার বিষয়। আর এই জরিপের দিকে অন্তত আমাদের অনেক কিছু চোখ খোলা রয়েছে। আমরা একেবারে উড়াই দিতে যাচ্ছি চাই না, একেবারে এটাকে গ্রহণ করতে চাই না, কিন্তু আমাদের এটা আমল নিতে হবে। আমলটা হচ্ছে কি, যেন আমাদের এই বিভাজন বা আমাদের এই রাজনৈতিক সমঝোতার মাঝখানে, বা আমাদের এখন যেহেতু সবাই ভোটের রাজনীতি করে, আর রাজনীতির একটা মূল এজেন্ডা হচ্ছে কি সবাই ক্ষমতামুখী রাজনীতি করে, এটাই রাজনীতি সিস্টেম। এখন এর ফাঁকে দিয়ে যত এই পুরনো ফেসিবাদ বা এই পুরনো কোনো এজেন্ডা যাতে কেউ এস্টাবলিশ না করতে পারে, সে ব্যাপারে আমাদের অ্যালার্ট থাকতে হবে। আর একটা কথা, আমি হালদিবের কথার একটা কথা আমি একটু দ্বিমত করি। উনি বলেছেন যে আসলে পাকিস্তানের হাসিনা কয়টা কিলিং করলো না করলো, পাকিস্তানের কটা শহীদ করলো না করলো বাংলাদেশের আর্মিরা, এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে আলাপ হচ্ছে। উনিটা কেন এড়িয়ে গেল আমি জানি না। অনেক রাজনৈতিক দল, তাদের অ্যাক্টিভিস্ট, তাদের বুদ্ধিজীবী, তাদের ইউটিউবাররা কিন্তু বারবার এই প্রশ্নটা তুলতেছে, যে আমাদের এই ডিসেম্বর মাসে তুলতেছে, মিডিয়াতেও তুলতেছে, টকশোতে তুলতেছে, যে আমাদের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করা, কত মানুষ খুন করছে। সুতরাং এটা নিয়েও যেমন প্রশ্ন তুলতে দেওয়া উচিত না। হাসিনা কত রকম একটা খুন, 1400 খুন, 2000 খুন খুনি, হাসিনার একবারে ফাঁসি আর 1400 মাসে একই জিনিস। সুতরাং আমরা এই জিনিসগুলো উঠতে চাই না। আমরা এখন আদালত যত বেশি দৃষ্টি দিব তত এটা বেশি দৃষ্টি পাবে সে। আমরা চাই না তার মধ্যে কোনো দৃষ্টি যাক। আমরা চাই আমাদের ফেসিবাদ বিরোধী যে আমাদের ঐক্য, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই নতুন বাংলাদেশের স্বপ্নের জন্য আমাদের রাজনীতিক একটা এস্টাবলিশমেন্ট দরকার। এবং আমি আরেকটু শেষ করি, ধরুন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, হয়তো আপনার পরবর্তী প্রসঙ্গগুলো আমি একটু আগে বলে রাখি। আমাদের কিন্তু অনেক জোটের রাজনীতির দিকে সমীকরণ দিয়ে যাচ্ছে, তাই না? এখন আমাদের যদি ধরেন যদি এই দিল্লির ফেসিবাদকে যদি আমাদের ম্যানেজ করতে হয়, তাহলে আমাদের হচ্ছে ধরেন আমাদের গণতান্ত্রিক সিস্টেম রিস্টোর করার জন্য আমাদের 4 থেকে 5টা ভালো ইলেকশন লাগবে। শুধু তাই না, দিল্লির এবং হচ্ছে কি ফেসিবাদ এবং রাজনীতিকে আপনি ছুড়ে দেওয়া, মুখে তো বলে ছুড়ে দিতে পারবেন না, আইন দিয়েও তাকে নিষিদ্ধ করতে পারবেন না, তাকে করতে ভোটের মাঠে, ইলেকট্রাল প্রসেসে। তো আমরা যদি ধরেন কম্পিটিটিভ ইলেকশন, 2-3টা কম্পিটিটিভ ইলেকশন, এবং আমাদের যত বেশি কম্পিটিটিভ হবে, যত বেশি জোট হবে, এবং যত বেশি ভোটার পার্সেপ্টিভ আমরা এনশিওর করতে পারবো, ততই কিন্তু আমাদের এই দিল্লি বলেন, ফেসিবাদ বলেন, কিংবা প্রতিত আওয়ামী লীগ বলেন, তারা ইরিলেভেন্ট হবে। সুতরাং আমরা চাই একই সাথে জোটের রাজনীতিতে যেন কম্পিটিটিভ রাজনীতিটা ফিরে আসে, এবং আমরা যদি পরপর এটাকে উপহার দিতে পারি, তাহলে আওয়ামী লীগ এভাবে অপ্রাসঙ্গিক হবে। জি, শরীফ ওসমান হাদী, একটু এর আগে আলোচনায় এলো যে জোট ভোট, এই যে সামনেই ভোট, নতুন নতুন জোট, এমনকি জাতীয় পার্টিরও কয়েকটি অংশ মিলে 18টি জোট দল মিলে একটি জোট দেখলাম। এবং যত ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসছে, বিএনপি জামাতের মধ্যে কথার যুদ্ধ তীব্র হচ্ছে। দিন শেষে আসলে এইসব শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে কি আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব হবে কিনা? প্রথমত হলো অনেকেই দেখছে যে বিএনপি এবং জামাত ইসলামী উভয়ে যে কথা চালাচালি হচ্ছে, এবং তারেক রহমান সাহেব পর্যন্ত তো রেসপন্স করলেন, এটার মধ্যে অনেকে মানে একটু নেগেটিভলি দেখতে চায়, কিন্তু আমি এটাকে তো খুবই একটা পজিটিভ জিনিস মনে করি। দেখেন, অনেকে এখানে মনে করবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে আওয়ামী লীগ না, এখানে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হবে। তো একটা মাফিয়া মোনার্ক, সে থাকা না থাকার সাথে পলিটিক্যাল ভ্যাকুয়াম, এই প্রশ্ন যারা করে তারা মানে মাইকে, মসজিদের মাইকে আজান দিয়েও আওয়ামী লীগ 5% ভোটারকে কেন্দ্রে নিতে পারে নাই। এই যে তারা বারবার 30%, 40%-এর একটা বয়ান দেয় না, যে তাদের এত লোক, এত ভোটার, তাহলে আওয়ামী লীগের শুধু নিজের লোক 30% যদি ভোট দিত আর জাতীয় পার্টির, তাহলেও তো তাদের লাইন শেষ হয়ে যেত না। কিন্তু কেন কুকুর ঘুমাইলো? কেন মাইজভান্ডারির সেই লোক সে গিয়া ওই চট্টগ্রামে তাদেরকে এলাকার লোকজন মারলো যে ভোটের ব্যাপারে এই করতে গিয়া? এর মানে একটা মাফিয়া মোনার্ক। দেখেন, পাকিস্তান আজাদি হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে, সেই মুসলিম লীগ আজকে কোথায়? আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সে আবার যখন গণহত্যা করেছে, আজকে তার সেই অবস্থা হবে। এই হিস্ট্রি আমাদেরকে জানতে, মানে এটুকুন মানতে অনেকের কষ্ট হতে পারে, কিন্তু হিস্ট্রি তো আর কারো মন খারাপ আর মন ভালো করার ব্যাপার না, এটা তো খুব স্ট্রেইট ফরওয়ার্ড, তাকে তার মতো করে চলতে দিতে হয়। আমার যেটা মনে হয়, ভোটের রাজনীতিতে আপনি জাতীয় পার্টির কথা বললেন, গতকালকে দেখলাম মনে হয় যে এরা দুজনই, আনোয়ার হোসেন মঞ্জু এবং
আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই কিন্তু ফ্যাসিবাদ আমলে মন্ত্রীও হয়েছিলেন এবং কোন আমলে যেই তিনটে আমলে ভোট তো হয় নাই, কাউকে ভোট দিতেও দেওয়া হয় নাই, বরং সেই আমলে যখন সুবর্ণচরে একজন আমাদের মা 3 সন্তানের জননী শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে উপর্যুপরি ধর্ষণ করা হয়েছে। আপনি আমাকে বলেন আওয়ামী লীগ যে অপরাধী তার কোন অপরাধটা জাতীয় পার্টি করে নাই? মানে এই অর্থে তার কোয়ান্টিটি কম। আপনি ধরেন 100 জনের মধ্যে 70 জনকে খুন করেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 30 জন। কি হিসেবে? এই জুলাই গণহত্যায় সে হয়তো গুলি করে নাই, কিন্তু দুটো ব্যাপার তো সত্য। আমরা বারবার দাবি করেছিলাম যে গত 3টে যে নির্বাচন বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এবং শুধু দেখেন নির্বাচনকে শুধু নির্বাচনের ভাষাতে দেখলে হবে না, এই নির্বাচন কেড়ে নেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম করা হলো, যার থেকে এম্পাওয়ার্ড হয়ে এতগুলো গণহত্যা হলো। তাহলে আওয়ামী লীগ কি একা ফ্যাসিবাদ কায়েম করতে পেরেছে? যদি আওয়ামী লীগের সাথে পার্লামেন্টে জাতীয় পার্টি না থাকতো, যদি তারা এমপি না হতো, মন্ত্রী না হতো, তাহলে কি আওয়ামী লীগ এটা কোনোভাবে লিগেসি নিতে পারতো? এবং কত দেউলিয়া হলে সে নির্বাচন করতেছে জাতীয় পার্টির এই যে চুন্নুয়েরা, কিন্তু আবার পোস্টারে ছবি দিচ্ছে আওয়ামী লীগের, মানে শেখ হাসিনার, এবং তারা বলতেছে যে আওয়ামী লীগ মনোনীত জাতীয় পার্টির প্রার্থী, জাতীয় পার্টি নির্বাচিত, হ্যাঁ জাতীয় পার্টি নির্বাচিত। তো এখন মানে রওশন এরশাদ আর শেখ হাসিনা 2 বোন মানে এইরকম করে একটা পার্লামেন্ট চালাচ্ছে দেশের জনগণের পয়সায়। তো আমার যেটা ব্যাপার, আমরা বলেছিলাম প্রথমত এই 3টা নির্বাচনকে অবৈধ ঘোষণা করে এরপর আপনার যেটা দরকার ছিল যে এই নির্বাচনগুলো করতে আমলা পুলিশ থেকে শুরু করে যারা বিনা ভোটে এমপি হলেন, মন্ত্রী হলেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, যারা রাষ্ট্রীয় অর্থ ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে সাহায্য করলেন। আজকে যদি আপনি সেটা করতেন, আমরা 4 জন মিলে আইনি বৈধতার মধ্যে দিয়ে বলতে পারতাম এই ফ্যাসিস্ট যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মন্ত্রী হয়েছিল তারা বাংলাদেশের আর কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সেইটা যেহেতু সরকার করে নাই, কোনো কমিশনও করে নাই, আমি তো মনে করি আজকে বিএনপি, জামাত ইসলামী যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি করছে, এটার গ্রাউন্ড তো সরকার তৈরি করে দিয়েছে। আজকে যদি সরকার একটা কমিশন করত, 3টে নির্বাচন কারা এভাবে করতে পারলো, এবং এই গণহত্যার সমর্থক যারা, ফ্যাসিবাদের সমর্থক যারা, তারা আর কোনো যারা ভোট ধ্বংস করেছে তারা আবার কি ভোট করবে? আপনি যদি তাদেরকে বাদ দিতেন তাহলে তো আজকে বিএনপি এবং জামাত ইসলামীর এই চিন্তা থাকতো না, তারা রিয়েল ভোটটা করতে পারতো। সরকার এটা জিয়ে রেখেছে, এটা আমি বলতে চাই। আর একটা ব্যাপারে নতুন একটা আলোচনা শুরু হয়েছে কি পার্টিসিপেটরি ইলেকশনের জন্য দরকার। তাহলে পার্টিসিপেটরি ইলেকশনের জন্য যদি জাতীয় পার্টি থাকতে পারে তাহলে আওয়ামী লীগের অপরাধ কোথায়? মানে জাতীয় পার্টি তো মন্ত্রী ছিল বিনা ভোটে, সে কোন কাজটা করে নাই? তাহলে আপনি আওয়ামী লীগকেও নিয়ে আসেন, তাহলে আওয়ামী লীগকে তো আনবেন না। তাহলে এখানে যেটা করা দরকার, পার্টিসিপেটরি মানে পার্টির সংখ্যা গুণে না, পার্টিসিপেটরি মানে হলো জনগণের অংশগ্রহণ। সেই অংশে আওয়ামী লীগ তো সব থেকে বড় পার্টিসিপেটরি ইলেকশন করছে, 20টা-30টা দল দেখাইছে, 5% মানুষও কেন্দ্র নিতে পারে নাই। আমরা বরং বলতে চাই পার্টিসিপেটরি ইলেকশন মানে এইবার বাংলাদেশের ঐতিহাসিক টার্ন আউট হবে। যেমন এবার ছাত্রলীগ ডাকসু ইলেকশনের আগের দিন বলেছে যে সব থেকে পুরনো ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাড়া ডাকসু হচ্ছে, এটা প্রহসন। তো আমরা কি দেখলাম যে ছাত্রদল, ছাত্র শিবির, সমস্ত সমর্থিত যে প্যানেলগুলো, মেয়েরা চাঁদ রাতের মতো মেহেদি দিয়ে যে ডাকসু নাই, তারপরে তারা ভোট দিতে গেল। আপনি লিখে রাখেন এই যে বিএনপি, জামাত ইসলামী যত কথার পিঠে কথা বলবে, এটা ডেমোক্রেটিক বিউটি, শুধু এই ঝগড়া থেকে কোনোদিন মারামারি সহিংসতার দিকে না যায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব। জি, নিরুফার চৌধুরী মনে যে শরীফ ওসমান হাদি বলছিলেন শুধু আপনাদের এই কথার যুদ্ধ যেন মাঠের মারামারিতে না যায়, কিছু জায়গায় কিন্তু মাঠের মারামারি দেখছি আমরা, সামনের দিনে আরো এই সংখ্যা আছে কিনা, এবং এই ভোটের যে নতুন জোট, এখানে কি শুধুই বিএনপির সাথে আসন ভাগাভাগি হচ্ছে না দেখেই এত জোট এই আলোচনা আছে? এটার জন্য আমি বলবো সরকার এই দায় এড়াতে পারে না। সরকার নাম্বার 1 আইনের অনুশাসন কায়েম করে নাই, মব হাতে তুলে নিয়েছে সবাই, কোনো বিচার হয়নি। বিচারহীনতা কিন্তু মানুষের অনেক অনেক বিচারের জন্ম দেয়, আরো বিচারহীনতার জন্ম দেয়, এটা দিচ্ছে। যদি আইনের অনুশাসন থাকতো, আমি যত বড় ক্ষমতাধর হই, আমি হাদিকে যদি মারতে যাই, আমি 5 বার চিন্তা করব যে আমি 5টা বছর জেলে থাকবো, 5টা বছর আমার জীবন থেকে হারিয়ে যাবে। তার মানে আমাকে আর যাই হোক না কেন, অনেক দেশে সংসদে মারামারির মতো উপক্রম হয়, কিন্তু কেউ কারো গায়ে হাত তুলে না, ওই পর্যন্ত যায়, ঠোঁট দুটাই নাড়া, এবং ঠোঁট দুটা নাড়া কোনো শব্দ এক্সপাঞ্জ হওয়ার মতো কথা বলে না, তারা শিখেই যায় কি কথার পিঠে কি কথা বলবে। তাহলে বাংলাদেশে কেন অহরহ এটা হচ্ছে? এটার সঙ্গে সরকারের একটা ইনভলভমেন্ট আছে, যে এই দেশে যতটা সমস্যা সংকুল হবে এই সরকারের ততটা প্রয়োজন হবে। সরি টু সে, আমি এটা মনে করি। হতে পারে বিএনপির রোগ বেশি থাকলে না মনের অজান্তে একটা দাপটও কাজ করে। আমি তো ওই দলটা করি, অনেক সময় এটা হতো যখন আমি ছোট ছিলাম, তো অনেকের অনেক বেশি হয়, আমি যেহেতু বিবেক নিয়ে চলি আমার কম হয়, কিন্তু হয়তো তো সেই জায়গায় যদি আইনের অনুশাসন আরও গ্যাপ থাকে, তাহলে কিন্তু আমি আরও সুযোগটা পাবো।
আমি হাদির একটা কথা কেউ মেনে নিব না, কিংবা এনসিপির একটা কথা কেউ আমি মেনে নিব না। এই যে মেনে না নেওয়ার রাজনীতিটা, এটা তাহলে জন্ম দিল কে? সরকার। এবং সামনে ইলেকশন, সরকার কোনো কাজ করে নাই। বলুক এরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের জন্য প্রস্তুত করেছে, করে নাই। আপনার অস্ত্র যেগুলো লুট হয়েছিল, লুটের অস্ত্র বের করেছে, করে নাই। ইল্লিগাল অস্ত্র কি বের করেছে? করে নাই। সব সময় ইলেকশনের আগে ইল্লিগাল অনেক অস্ত্র বের হয়, করে নাই। সরকার কিন্তু খুব ভালো জানে কার কার ঘরে অস্ত্র আছে, তারপর সরকার বের করে নাই। সরকার প্রশাসনকে ট্রান্সফার করতে পারে, কিন্তু সরকার এটা করেছে। সরকারের ইন্টেনশনটা কি এটা জানতে হবে। যেটা ইসির কাজ সেটা কেন 7 দিন আগে আপনি সরকার করতে যাবে? 7 দিন পরে ইসি করলে ওইটার বৈধ হবে, এবং ওইখানে অবৈধতার উপরে অবৈধতা। আপনি কি করলেন? লটারি করলেন। আপনি তো লটারি করতে পারেন না, তাহলে তো বিসিএসও লটারি দিয়ে দেন। এত ছেলে মেয়ে ভালো ভালো নাম করে ইউনিভার্সিটি থেকে পাশ করছে, ওরা পরীক্ষা দেওয়ার দরকার কি? বিদেশে তো ওরকম এত পরীক্ষা নেয় না। ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটি ভর্তি হলো, নাম্বার দেখে, একটা আইএলস দেখে, এইটা ভর্তি করে ফেলে, আবার তার উপর আপনার স্টাইপেন্ড দেয়, স্কলারশিপ দেয়। তাহলে আপনার তাহলে লটারির উপরে করেন, বা আপনার পূর্বের নাম্বার দেখে করেন যে হ্যাঁ বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, এইবারও বিএনপির লোক অনেক, বিএনপিরে দিয়ে দাও। অথবা আপনি লটারি করেন, ইলেকশনের তো দরকার নেই, 3-4 হাজার 5,000 কোটি টাকা মাপ হলো। সরকারের যদি 3,000 কোটি টাকা খরচ হয়, প্রত্যেকটা মানুষের 5 কোটি 7 কোটি 10 কোটি, শুনি আমি, আমার কাছে এটা অবাক লাগে যে এত টাকা খরচ হয়। তা এই খরচগুলা যখন এতগুলা লোকের 300 আসনের যদি আমি 3 জন করেও ধরি, 900 প্রার্থীর যদি আপনার 900 কোটি টাকা খরচ হয়, 1 কোটিতে তো হবে না, তারপরেও আমি ধরলাম সব ঘরে, তাহলে কত টাকা গেল? 4-5 হাজার কোটি টাকা। তো লটারি করে দেখ না সরকার তো সেটাও করে না। তো সরকার নিজেরটা এত ভালো বুঝে, অন্যটা বুঝে না। তো আজকে 7 দিন আগে আপনি ট্রান্সফার করলেন, 7 দিন পরে ইসি কি আবার ট্রান্সফার করবে? আর ইসি ট্রান্সফার না করলে যারা প্রার্থী, তারা কি অবজেকশন করবে না যে তুমি যে আসছো তুমি ট্রান্সফার করলা না কেন? আমি অমুক ডিসি আমার জন্য বেটার না, অমুক এসপি আমার জন্য বেটার না, ওসি আমার কথা শুনে না। তো সেই জায়গায় সরকার কি চায় সরকার নিজে জানে না। প্রশাসন, আগের যে ঘাপটি মারা প্রশাসন ছিল ফ্যাসিস্টের, সেই প্রশাসন তো অমনিই আছে। এবং আপনি জানেন প্রত্যেকটা দল, কি এনসিপি বলেন আর কি আমি নাম আর নাই বললাম, সবগুলা দল তার জায়গা মতো, তার নিজস্ব লোক। এনসিপি নিজস্ব লোক নাই, কারণ সে নিজেই বাচ্চা। কিন্তু টাকায় কিনা হয়, আমরা পড়ে এসেছিলাম না কারোর বিভক্তিতে, টাকায় কিনা হয় এটা অনেক ক্ষেত্রে। সে মনে করছে আমি তো পাশে করবো না, আমি হিন্দেগা একটা ব্যবসা করে নিই, কারণ আমার কথা শুনে, আমার ভ্যালুজ আছে, তো ভ্যালুজ দিয়ে করে। আরেকজন মনে করতেছে জামাতে এটা আমি কেন পারবো না। বিএনপি মনে করছে আমার তো আরো বেশি আছে, আমার ছাত্র দলের যুব দলের ছেলে মেয়েরাই তো প্রশাসনে ছিল, যদিও এর মধ্যে গুপ্ত অনেকেই আছে, সেটা হয়তো তাদের বোঝার ক্ষমতা নাই। আমি আপনাকে যেটা বললাম, একদম ফ্র্যাঙ্কলি কথা বললাম, এই এতগুলো সমস্যা মাঠে রেখে আপনি কেমনে আপনারা একটা দল বলে যে 2 ভোট একসঙ্গে হলে কিন্তু জেনোসাইড হয়ে যেতে পারে। আপনাকে সরকার প্রধান বলে যে আপনি যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে আপনি এরপরে নির্বাচনে আপনি কোনো চেষ্টাও করেন না ভালো কিছু করার, তাহলে আপনি কি আদৌ নির্বাচন চান? জি, চাইলে কি আপনি মারামারি চান? মারামারিটা কতজন লোক মারা যায়? জি, এসএম সাইফ মুস্তাফিজ, এই যে যেদিন আলাপ করছে বুধবার বৃহস্পতিবার তফসিল ঘোষণা হয়ে যাবে, সিইসি নিজে বলছেন দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে, সেই জায়গায় এতগুলো শঙ্কার জায়গা আছে, সরকারকে আসলেই মানে একটা শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছে কিনা? আপনিও তো ভোটের মাঠে আছেন। না, সেটা তো ডেফিনেটলি সরকারের যে দায়িত্ব জ্ঞানহীন একটা আচরণ বা যেরকম দায়িত্বশীল আচরণ হওয়া উচিত ছিল, সেটা তো মোটা দাগে আমরা আসলে দেখতে পাচ্ছি না, বা এখন পর্যন্ত আসলে ওই জায়গাটা আমরা কেউই স্যাটিসফাইড আসলে না। এখন পর্যন্ত আমি যতটুকু জানি 1363টা অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তো এই অস্ত্রগুলা তো এখনো ধরেন যে আমাদের মাঝেই কারো কাছে আছে, তো এগুলো দিয়ে তো এখনো আসলে ওই রকম অস্ত্রের ঝনঝনানি দিয়ে যে রাজনীতি সেটা কিন্তু চলছে। শুধু মুখের লড়াইতেই না, রাজনৈতিক দলগুলো এখন অস্ত্রের লড়াই, পেশি শক্তির লড়াইও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিএনপি, জামাত ইসলামী, ক্ষেত্র বিশেষে এনসিপি, সবাই চেষ্টা করছে তাদের পেশি শক্তির ব্যবহার দেখানোর জন্য, যেটা আসলে আমরা 17 বছরের যে রাজনীতির বলয়, আপা অনেকগুলো পয়েন্ট আনলো। সেক্ষেত্রে আমি বলতে চাই যে এই যে রাজনৈতিক কালচার, যেখানে আসলে সচিবালয়ে
আমলাতান্ত্রিক যে জায়গাগুলো আছে, এসি ডিসি, মানে এই জায়গাগুলোতে যে আমার লোকটা রাখার যে একটা প্রবণতা, চিন্তা যে আমি সব থেকে বড় দল, তা আমার কেন থাকবে না। দেখেন আওয়ামী লীগের থেকে তো বড় কোনো বাংলাদেশের দল ছিল না 17 বছর ধরে, তারা যেহেতু বলতো আর কি। বাংলাদেশে না, সাউথ এশিয়াতে ছাত্রলীগের থেকে বড় কোনো ছাত্র সংগঠন ছিল না। তো তারা কিভাবে এরকম এখন নাই হয়ে গেল, বা হুট করে ভোরবেলা আসে আজানের আগ দিয়ে, মাগরিব আগ দিয়ে একটু পরে এক জায়গায় জয় বলে, আর 1 কিলোমিটার পর বাংলা বলে দৌড় দেয়, মাস্ক পরে মুখের মধ্যে। তো এই এত শক্তিশালী ছাত্র সংগঠন, এত শক্তিশালী আওয়ামী লীগ একদম নাই হয়ে গেছে, জাস্ট বিকজ অফ তারাই পাওয়ার প্র্যাকটিসগুলো করছে। তারা হচ্ছে এই সচিবালয় বলেন, সব প্রত্যেকটা সেক্টরে নিজেদের লোকগুলোকে বসায় বসায় দিনের ভোট রাতে করাইছে, আমিডামি ইলেকশনগুলো করাইছে। তো এখনো যদি মানে সরকারের তো ডেফিনেটলি আমরা অবশ্যই তাদের দোষ আমরা ধরবো, কিন্তু আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলোরও একটা বড় অংশে দায়িত্ব জ্ঞানহীনতা আমরা দেখাচ্ছি। কারণ আমরা এখনো ফিল করছি যে কেন তাইলে আমার লোক থাকবে না। তো আমাদের এই জায়গাটা থেকে আগে নিজেদের বেরোয় আসতে হবে, আগে থেকে বলতে হবে যে না ভাই, তুমি যদি আমার লোক হয়ে থাকো, হয়েও না। কারণ এখন তুমি আমার লোক হয়ে আমাকে যদি তুমি ক্ষমতায় বসায় দাও, 5 বছর পর এটা আমি হয়তো বা একটু লম্বা করতে চাবো, 10 বছর হয়তো বা আমি এটা থাকবো, থেকে আমার যে পরিণতি হবে সেটা কিন্তু আমি আর নতুন করে ফিরে আসতে পারবো না। তো নিজের যদি ভালো বিএনপি চায়, জামাত চায়, এনসিপি চায়, তাহলে এই আমলাতান্ত্রিক জায়গা বলেন, এই নতুন করে যেসব রদবদলগুলো হচ্ছে সেখানে আল্লাহর রস্তে নিজেদের লোকগুলাকে না বসানো হোক। এবং যদি হয়েও যায় যে পূর্বে ছাত্রদল করছে বা এনসিপির ভাই ব্রাদার, তাদের বলা উচিত যে ভাই প্লিজ আমাকে কোনো তুমি সাহায্য করো না, তুমি তোমার জায়গায় নিরপেক্ষ অবস্থান রাখো, জনগণ যেটা ডিসাইড করবে জনগণকে সেই ডিসিশনটা নিতে দাও। আর আমাদের জায়গা থেকে যখন আমার ক্ষেত্রে আমি যদি বড় দল হয়ে থাকি, আমার ক্ষেত্রে যদি সাথে অনেক লোকজন ঘুরে, সেক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটির জায়গাটাও বেশি। আমার তখন তাদেরকে সেইভাবে মেনটেন করতে হবে, আমার যারা সাথে থাকবেন তারা যেন আমার বিপক্ষের যে শক্তি থাকবে বা আমার সাথে হয়তো মতাদর্শিক জায়গায় অ্যালাইন করে না, তাকে যে মাইট দিবে সেটার দায়িত্ব তো আমার নিতে হবে। সেই জন্য সেরকম না হতে পারে, সেই জায়গাটা আমার বড় ভূমিকা রাখতে হবে। যত বড় দল নিজেকে যে মনে করবে, তার দায়িত্ব জায়গাটাও তত বড়ভাবে দেখাতে হবে। এখানে প্রাউডলি বলার কিছু নেই যে আমরা বড় দল, একটু তো হইতেই পারে, একটু আপনাকে মেরেই দিলাম নাইলে। সো এটা নতুন বাংলাদেশে হবে না। যদি ছোট করে একটা বিষয়ে মন্তব্য জেনে নেব যে জোটের সমীকরণে বিএনপির সাথে আপনাদের এক ধরনের বোঝাপড়া আলাপ রাজনীতির মাঠে ছিল, দিন শেষে কেটে একেবারে ভেস্তে গেল কিনা? না, এটা তো আলাপ প্রথম থেকে আমরা মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় শুনছিলাম। এটা আমাদের দলের ভিতরেও কিছু অংশ হয়তো বা মনে করছিল যে বিএনপির সাথে যাওয়া যেতে পারে বা জামাতের সাথে যাওয়া যেতে পারে, যেটা আসলে পুরানো রাজনৈতিক বন্দোবস্তের একটা অংশ। কারণ আপনি জোটের রাজনীতি যদি দেখে থাকেন, এখানে একটা কম্পিটিশন হতো যে আওয়ামী লীগ 14 দল করছে, বিএনপি 20 দল 30 দল, এবং এই 14 দলগুলোর কোনো দল নাই, এরা নাম সর্বস্ব দেখা যাচ্ছে 1-2 জন কেন্দ্রিক দল। এদের আসলে কোনো বাংলাদেশে ওরকম প্রেক্ষাপট নেই, নিজে একটা দোকান খুলে এসে হয়তো বা জোর করে, যে কিছুদিন আগে তোমরা দেখলাম যে এরকম নিবন্ধন নিয়ে ফেলে জোর করে। তো এইগুলো আসলে এই দলগুলো করে একটা বার্গেনিং, যে ভাই আমাকে একটু ডাকেন, একসাথে আমরা একটু বসবো, আড্ডা দিব। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে স্বার্থ লাগে, দল বিলুপ্ত করে, ওই যে আমরা দেখলাম যে বিএনপিতে একজন যুক্ত হয়ে এমপি ক্যান্ডিডেট হিসেবে নমিনেশনে পেয়ে গেছে। তো এই চিন্তা থেকে আমাদের বের হওয়া উচিত। কারণ আপনি যদি এই 1.5 বছর ধরে, আমি মানে উইথ ডিউ রেসপেক্ট, আমি ওই সকল রাজনীতিক দলকে বলছি যে তারা যদি আসলে জনতার জন্য রাজনীতি করতো, শুধু হ্যাঁ সাথে হ্যাঁ না মিলায়, না সাথে না মিলায় নিজেদের সঠিক অবস্থানে থাকতো, তাহলে কিন্তু তাদের কোন একটা দলের প্রতি চিন্তা করতে হতো না যে ভাই আমাকে একটা সিট দাও না বা আমাকে 3টা সিট দাও না। নিজের জোরেই কিন্তু সে আসলে সিটের জন্য লড়াইটা করতে পারতো। মানে আমার পাশেই একটা এক্সাম্পল আপনি দেখতে পারবেন যে হাদি, ওনার কিন্তু আলাদা কোনো দল নেই, উনি একটা প্ল্যাটফর্ম থেকে নিজের প্রার্থিতা ঘোষণা করে কাজ করে যাচ্ছেন, মাঠে আছেন। তো আমার কথা হচ্ছে আমাদের সকলের মাঠে যাওয়া উচিত। মাঠে থেকে জনগণকে যদি আমি ফিল করাইতে পারি যে ভাই আমি আপনার জন্য প্রতিনিধি হিসেবে আপনার যেই নাগরিক অধিকার আছে, যেই আপনি যে রাইটগুলো আপনি পাবেন, এর জন্য আমি লড়াই করতে পারবো, তাহলে কিন্তু তারা আমাদেরকে সেভাবে চুজ করবে। এবং এইটার ক্ষেত্রে কিন্তু বিএনপিও কিন্তু লাভবান হবে। তখন কিন্তু তাদের যেই একটা স্বৈরতান্ত্রিক মনোভাব গড়ে ওঠার একটা ব্যাপার তৈরি হয়, তারাও কিন্তু মনে করবে যে না, আমাকেও তাহলে কম্পিটিশনে থাকতে হলে আমিও জনগণের কাছে যেতে হবে। এখন যে আমি মোরলগিরি করছি যে এই তোরে 2টা দিলাম, তোরে 3টা দিলাম, এই না তোরে দিলাম না, তো এই কান্নাকাটির এই সিচুয়েশনগুলো তখন আর আসবে না। জি, ডাক্তার রাকিব আল হাসান, এই যে ভোটের মাঠে জোটের সমীকরণ আর নির্বাচনের যে এখন যে প্রস্তুতি, এখন পর্যন্ত তফসিল তো ঘোষণা হবে, এই যে সরকারের ইন্টেনশন নিয়ে এখনো যদি প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা?
জি, আপনাকে আবার ধন্যবাদ। আমি আগে জোট নিয়ে আলাপ করি। আমি একটু সাইব ভাই লাস্ট কথা দিয়ে শুরু করি। মাঠে যাওয়া উচিত, এটা আমি এনসিপিকে বলবো। এনসিপি যদি আরও 1.5 বছর আগে মাঠে যেত, তাদের অবস্থানটা আরেকটা শক্তিশালী থাকতো। কারণ এনসিপিকে আমি খুব পছন্দ করি এবং আমি তাদের 1.5 বছর আগে এনসিপি তো হয়নি তখন, মানে ওই তো আপনারা সংগঠিত অবশ্যই সংগঠিত হতো, হ্যাঁ। থাকে। জি। যাক, সেটা হচ্ছে কি আসলে ধরুন আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি আমাদের যে ছোট ছোট তথাকথিত দল, আমি নাম বলতেছি না, ধরেন আমি খুব ডাউট একজনও জিতে আসতে পারবে কিনা। মানে যদি সব দল মাঠে থাকে, একজনও জিতে আসার মতো ক্যাপাবিলিটি নেই, ছাড়া সমঝোতা ছাড়া। এখন প্রত্যেকটি ছোট দলে যদি ধরেন 4-5 জন মানে নিজ-যোগ্যতায় ক্যান্ডিডেট এমপি নির্বাচিত হওয়ার সুযোগ থাকতো বা জিততো, তাহলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট অন্যরকম হতো। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু বাস্তবতা হচ্ছে ধরুন আমাদের আওয়ামী লীগ, জামাত, বিএনপি বা জাতীয় পার্টি 2-1টা আসনে তো হতে পারে, কিন্তু এর বাইরে আমাদের যে শরিক দলগুলো, জাস্ট একটা বার্গেনিং করার জন্য আপনার দল খোলেন, ব্যক্তিকেন্দ্রিক দল। তো এদের সেই সক্ষমতা না থাকার কারণে ডেমোক্রেসিটা আরও বেশি সুসংগঠিত হচ্ছে না। কারণ আপনার অনেক জায়গায় ছাড় দিতে হচ্ছে। আপনি আজকে এই জোটের পক্ষে সিট দিল না, কালকে ওই জায়গায় চলে গেলেন। তো এটা আসলে ধরুন আমরা যদি ধরেন ওই ভারতের আম আদমি পার্টি কিংবা ইমরান খানের দল, তারপরে ওই এরদোয়ানের একিবি পার্টি, এই পার্টিগুলো আমাদের আদর্শ হতে পারতো। কিন্তু সমস্যা হচ্ছে ধরেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর একটা বড় সমস্যা হচ্ছে কি সবাই আসলে ক্যাশ চায়। তখন আমি যে একটা টাইম ইনভেস্টমেন্ট করব, আমি যে জনগণের কাছে যাব, কিংবা আমি ধরেন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব, সেটা না চাই মনে করে যে আমি একটু ফাঁক পরে একটা বড় দলের ছায়া দলে থেকে একটা এমপি মন্ত্রী হয়ে যায়। জাতীয় পার্টির কেসটাও তাই হয়েছে। ধরেন বাংলাদেশের 90 সালের স্বৈরাচার পতনের পর জাতীয় পার্টিতে ইরিভেলেন্ট একটা দল, মানে একটা পাড়াকেন্দ্রিক দল হয়ে গেছে। কিন্তু জাতীয় পার্টিকে টিকে রাখছে কেন? ওই আওয়ামী লীগের দরকার ছিল, ওই তারও দরকার ছিল, মানে দুই মিললো, এই কারণে রইল। এখন আমাদের ধরেন এই যে জোটের রাজনীতিটা আমি মনে করি একটা হেলদি রাজনীতি। এবং আমি মনে করি তারা যদি ধরেন প্রত্যেকটি জোট বড় দলের বাইরে গিয়ে যদি নিজেরা সক্ষম হয়, তাহলে দেখবেন বাংলাদেশের চেহারা কিন্তু পাল্টে যাবে। ধরেন আজকে যদি ধরেন হাদি ভাই যদি জিতে আসে, যদি সংসদে যেতে পারে, তাহলে উনি একাই সংসদ কামাইতে পারবে। মানে এরকম আমি একটা উদাহরণ দিলাম আর কি। 4-5টা 10 জন যদি এরকম লোক থাকে, মানে হাদিবের মতো 10 জন লোক থাকলে কিন্তু বাকি 290 জনের ঘুম হারাম। উনি তো বলছেই বাকি 299 জনের সাইজ করে ফেলাবে। তো এখন আমাদের বাস্তবতা দৃশ্যটা তাই। তো আমি এনসিপির জন্য আমি আসলে শুভকামনা জানাই। এবং আমি জোট রাজনীতি প্রসঙ্গে যেটা বলতেছিলাম, তারা আসলে একটা সেমিকেন্দ্রিক তাদের যে মেন্টালিটির দলগুলোকে একত্র করছে। আমি মনে করি আরও দলগুলো একত্রিত হওয়া উচিত। কারণ কি জানেন? কারণ ধরেন বিএনপি একটা বড় দল, তাদের সাংগঠনিক সক্ষমতা অনেক বেশি। জামাত অন্যদিকে গেল, তাদের ইসলামিক একটা মোর্চা হলো। তৃতীয় পক্ষ যদি মাঠে থাকে, আমি আগেবারও বলতেছি যে আওয়ামী লীগ জিন্দিগিতে ঢুকতে পারবে না। আপনি আওয়ামী লীগের বিচার করা লাগবে না, শাস্তি দেওয়া লাগবে না, বলে কয়ে ওই জরিপ করে নিষিদ্ধ করা দরকার নাই। আওয়ামী লীগে ভোটের মাটি রেলবেন, কারণ ভোটের মাঠে যদি আপনি পার্লামেন্টে যদি না থাকতে পারেন, তাহলে আপনার রাজনীতি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। পরপর 2টা ইলেকশন আপনি এভাবে দেখেন, কম্পিটিভ ইলেকশন করে দেখেন, আওয়ামী লীগ ভোটের মাঠে নাই, আওয়ামী লীগ নাই হয়ে যাবে। আর আওয়ামী লীগ একটা গণকে সিলিন্ডার বলতে চাই না। প্রস্তুতির ব্যাপারে বলি, ধরুন প্রস্তুতি নিয়ে অনেক ঘাটতি আমি দেখতে পাচ্ছি। ধরুন 2 দিন পরে তফসিল ঘোষণা হবে, 2 জন উপদেষ্টা রাজনীতি করতে চান, ইলেকশন করতে চান, তাদের এখনো পদত্যাগের খবর আমরা পাইনি, সে মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় আছি। আর একটা হচ্ছে আপনি ধরুন সরকারের নির্বাচন কমিশনেরও অনেক প্রস্তুতির ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। কারণ আমাদের প্রায় 43,000 হচ্ছে আপনার ভোট কেন্দ্র, 2.5 লক্ষের মতো বুথ, তো 18 লক্ষ কর্মী লাগে। তো তাদের কীরকম প্রস্তুতি, কার থেকে সিলেকশন হচ্ছে, কীভাবে হচ্ছে, কিংবা আমাদের এই সরকার একটা এই ইসির একটা বড় ধরনের একটা মানে দুর্বলতার জায়গা ছিল, সেটা হচ্ছে কি তারা কিছু পাইলটিং করতে পারতো। আমি একেবারে স্থানীয় সরকার বলতেছি না, 2-4টা সিটি কর্পোরেশন, 2-4টা উপজেলা পৌরসভা যদি করতে পারতো, তাহলে তার সক্ষমতা যাচাই করতে পারতাম আমরা কিন্তু জানি না সে আসলে কী ধরনের ইলেকশন উপহার দিবে। আর তাছাড়া হচ্ছে কি তার জন্মের পর থেকে, মানে 5 আগস্টের পর তো তার জন্ম হলো এই ইলেকশন কমিশনটা, তো তার জন্মের পর থেকে কিন্তু সে আসলে কোনো পরীক্ষা উত্তর দিতে পারে না। এখন আপনি টেস্ট এক্সাম দেন না, আপনি সরাসরি ফাইনাল পরীক্ষা অ্যাপ্লাই করতেছেন, সুতরাং একটা ডাউট রয়ে গেছে আর কি। আপনার ধরনের বাংলাদেশ ক্রিকেট দলের মতো কি মিরপুরের পিছে খেলতে বিশ্বকাপে ডাব্বা মারে, এখন এই সরকার এই ইলেকশনকে ডাব্বা মারে কিনা সেটা দেখতে হবে। আরেকটা বিষয় যে ধরুন এই যে আপনার এই অস্ত্রগুলো যে উদ্ধার হয়নি, এটা কিন্তু একটা বড় একটা কনসার্নের বিষয়। তার চেয়ে বড় কথা হচ্ছে কি ইলেকশন কেন্দ্রিক পতিত ফেসিবাদ এবং তার প্রভুরা কিন্তু বর্ডার দিয়ে কিন্তু অনেক অস্ত্র ঢুকাবে, কারণ সেই সর্বোচ্চ চাবে যে ইলেকশনটা বানচাল করার জন্য। কারণ ইলেকশন হয়ে গেলে, কম্পিটিটিভ ইলেকশন হলে সরকার গঠন করলে সে আরোই রেভিলেন্ট, সুতরাং তার এই অপচেষ্টা থাকতে হবে। এখন সরকারকে এগুলো শক্ত হাতে রুখতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের পলিটিক্যাল যত বাধাবাধি থাকুক না কেন, আমরা বাংলাদেশের পক্ষে কাজ করতে চাই, প্রত্যেকটা রাজনৈতিক দলে এই মর্মে কমিটমেন্ট করতে হবে, মনে প্রাণে অন্তরে, না হলে কিন্তু খুব টাফ। জি, শরীফ মাহাদি, এই যে নির্বাচনের ট্রেন উঠে গেছে, ট্রেন ঠিকঠাক মতো গিয়ে গন্তব্যে পৌঁছবে কিনা, এবং এই যে ডাক্তার রাকিব আল হাসান বলছেন, অনেকেই বলেন যে আগে 2-3টা পরীক্ষা দিলে পরীক্ষাটা ফাইনাল পরীক্ষায় গিয়ে একটু ভালো রেজাল্টের মানে আশা করা যেত। এই জায়গাটা রাকিব ভাই যেটা বলেছে এটা তো আমরা বরাবর অনেক দিন ধরে বলছি। ধরেন এই নির্বাচন কমিশন তো সে আসলেই কি অত কনফিডেন্ট? সে তো ধরেন আমি আপনাকে বলি, এখন তো 300 আসনে একসাথে কেওয়াস নাই। এরপরও স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু গতকাল বলেছেন যে সরকারের হাতে এমন কোনো ম্যাজিক নাই যে সমস্ত এই যে বিশৃঙ্খলা সেটা সাথে সাথে দমন করে ফেলবেন। এখন এই কথার মধ্যে তো এক ধরনের ভীষণ তার
মানে তার অসহায়ত্ব। অসহায়ত্বর প্রকাশ আছে। তো এখন পর্যন্ত কেউ তো অ্যারোগ্যান্ট হয়ই নাই। আমরা 2-3টা আসনে দেখলাম কোথাও কোথাও বিএনপি জামাত ঝগড়াঝাটি শুরু হয়েছে। এখন এই ঝগড়াঝাটি থেকে শুরু করে তো তুমুল মারামারিতে যাবে। ফাঁকে আমি আপনাকে একটু বলে রাখি, যেটা বিরাট ক্রাইসিস তৈরি করবে, আমি জানি না এ ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা। এআই জেনারেটেড ভিডিও আপনি দেখবেন, এবং এইটা না করবে বিএনপি, না করবে জামাত, করবে ঘরে বসে বসে আওয়ামী লীগ, করবে ধরেন আপনি বেগম জিয়াকে নিয়ে, মিস্টার তারেক রহমানকে নিয়ে এমন বাজে বাজে ভিডিও বানাবে, সেইটা জামাতের উপরে গিয়ে চাপাই দেবে। আবার ডাক্তার শফিক সাহেব থেকে শুরু করে জামাতের অন্যদের নামে এমন করবে যে দেখবেন যে মানুষ বিএনপির এটা উপর চাপিয়ে দিবে। রিয়েল কি না এটা তো বোঝার কোনো সুযোগই নাই। আপনি এটা আমরা অসম্ভব না যে এই ভিডিওতে এলাকায় পাড়া মহল্লায় একদম খুনোখুনি পর্যায়ে চলে যেতে পারে। তো আমাদের কি সেই সাপোর্ট সিস্টেম আছে? কোন পেজগুলো থেকে এইগুলো উস্কে দেওয়া হচ্ছে, সাথে সাথে তাকে বন্ধ করে দেওয়া। আমি আপনাকে শুধু বলি সরকারের ক্যাপাসিটি, আমার আইডিটা আওয়ামী লীগ অন্তত 8 মাস আগে তারা ডিসেবল করে দিয়েছে। এরপরে বাংলাদেশে 6 জনের এরকম আইডি সরকার নিয়েছে, ফেসবুকের প্রধান কার্যালয় পর্যন্ত পাঠিয়েছে, কিন্তু তারা রেসপন্স পাচ্ছে না। তো আমি ছোট একটা ব্যক্তি, আমার আইডিটাই তারা উদ্ধার করতে পারছে না। এটা আজকে আমি খোলামেলা বললাম যে আমার 12 বছরের একমাত্র একটা ফেসবুক আইডি। এরপরে এইরকম যে আওয়ামী লীগের হাজার হাজার পেইড, এবং ফেসবুকের আপনারা জানেন আগে সিঙ্গাপুর থেকে দেখা হতো বাংলাদেশের অংশটা, এখন দিল্লিতে বসে দেখা হয়, এবং সেখানে বসে তো সেই উস্কানি দেওয়াই হবে এই ব্যাপারগুলোতে। আপনি কিভাবে ডিল করবেন? আমার মনে হয় বিরাট আকারে বিনিয়োগ করে এই সাইবার সিকিউরিটি, যাতে করে এই পেজগুলো যেভাবে ফেক নিউজ ছড়াবে, এআই জেনারেটেড ভিডিও বানাবে, সাথে সাথে এখান থেকে সাইট থেকে ব্লক করে দেওয়া। আর দ্বিতীয়ত আমার মনে হয় যে আপনি যদি না মানুষের মাধ্যমে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারেন, ভোট কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না, তাহলে নির্বাচনের ট্রেন শুধু পথচ্যুত হবে না, বরং বাংলাদেশ আবার পথ হারানোর সম্ভাবনা আছে। কারণ এই নির্বাচনটাকে আপনি শুধু একটা নির্বাচন মনে করেন না, এই নির্বাচনটা সামনে বাংলাদেশের গতিপথ ঠিক করবে। জি, নীলুফার চৌধুরী মনে যে শুধু নির্বাচনই যদি বানচাল হয় আর কি, যদি বা নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয়, শুধু নির্বাচনই না, পুরো দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাটা এক ধরনের বাধাপ্রাপ্ত হবে। আমরা অনেকবার এই কথাগুলো বলছি, যে কথাটা হাদি বললেন, দেখেন মারামারি শুরু হয়ে গেছে। যখনই তফসিল ঘোষণা হবে, আমি জানি না যে মারামারিটা কোন পর্যায়ে যাবে। কেউই কাউকে সহ্য করার মতো পর্যায়ে নাই, থাকে না। কথা বলতে গেলে বাংলাদেশের মানুষের কথার উপর ট্যাক্স ধরা উচিত। কথা বলতে গেলে কারো কোনো হুঁশ থাকে না যে কি কথা বলবে, কি বলবে না, কতটুক বলা যায় না এটাও জানে না। তো এই আরেকটা এই ইয়াং ছেলে মেয়েদের যে জিনিসটা, এই যে বট আইডিদের, তাদের যে জিনিসটা আছে, তারা যে কি অকথ্য গালিগালাজ করতে পারে। এই গালিগালাজ যখন মা বোন তুলে গালি দেয় যে কোনো পুরুষের, সেটা কিন্তু খুব হৃদয়ের ভেতরে গিয়ে লাগে। তখন মনে করে ডু অর ডাই। এই যে ডু অর ডাই, তারপরে যেটা বললো যে ভিডিও এআইটা, আমি এআইয়ের যুগে ছিল না তখন। 18 নির্বাচনের আগে 1 মাস আগে নভেম্বরের 1 তারিখে আমি আমার অ্যাডমিনকে ফোন করে, আমি একটা টিভিতে টকশোতে ঢুকেছি, টকশোতে ঢুকলেই আমি ফোনটা তখন অফ করতাম, এখনের মতো মোডে রাখা যেত না, অফ করে ঢুকেছি। এই 1 ঘন্টা টাইমের মধ্যে আমার আইডিটা খেয়ে ফেললো। আমার 10-15 বছর আগের স্টেট ডিপার্টমেন্ট আমার এই ফেসবুকটা খুলে দিয়েছিল, তাদের ওইখানে যখন আমি ফলো করতে যাই। তো সেই আইডিটার জন্য আমি হেন কোনো চেষ্টা করলাম না। আমাকে শেষ পর্যন্ত বললো যে ইলেকশনটা হয়ে যাক, তাহলেই আপনি পেয়ে যাবেন। ইলেকশনে এত বাজে কথা লেখা শুরু করলো আমার আইডিতে, আমারে লেখে আমি নাকি অপহরণ হয়েছি। যেহেতু আমি মনোনয়ন পাইনি, আমি অপহরণ হয়েছি, আমাকে এই বিএনপি নেতারা অপহরণ করছে। এখন আমি হাসতেছি, আমি সেই দিন দার্জিলিংয়ে মনের দুঃখে আমি দার্জিলিং গেছি। এখন মানুষ আমার দেখি হা করে তাকায় আছে, আমি অপহরণ হয়েছি। যারা যারা আমাকে চিনো ওইখানেও তো বাঙালি আছে। তো এই যে এখন যে এআই বের হয়েছে, তাহলে কতটুক পর্যন্ত যাবে? আমি কিন্তু ওই আইডি আর ফেরত পাইনি। পরের দিন আমি নিজেই ডিসেবল করলাম যে না, আমার ওই আইডি চাই না। কারণ যে জঘন্যতর কথা বলা শুরু হইলো, যে বিভিন্নভাবে বিএনপিকে জঘন্য ভাষায় কথা বলা শুরু করলো। তো এখন এই জায়গা থেকে আওয়ামী লীগ কিন্তু সবই জীবন্ত আছে। এই সরকার জীবন্ত রেখে দিয়েছে, মমি করেও রাখে নাই, একদম নড়াচড়া করে। তো সেই আওয়ামী লীগ, শুধু কিছু আওয়ামী লীগ স্থান পরিবর্তন করেছে, সেটা কিন্তু তাদের জন্য আরো ভালো হয়েছে। ঠান্ডা মাথায়, আগে তো টাকা পয়সা ইনকাম করতো, তারপরেও 2 নাম্বারই করতো। এখন তো তাদের কোনো টাকা পয়সা ইনকামের ধান্দা নেই, যা আছে ওইটা খাবে আর এইসব করবে। এবং এই যে 1 ফোঁটা গুড় নিয়ে যদি একটা শয়তান যদি এত মারামারি করায়, এত মার্ডার করাইতে পারে, আমরা যে গল্পটা পড়তাম, তাহলে এখানে হাজার হাজার শয়তান। জি,
এস এম সাইদ মুস্তাফিজ, এই যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার, বানচাল করার নানামুখী ষড়যন্ত্র, অপচেষ্টা, সেই জায়গায় নির্বাচনী ট্রেনের একটা সুন্দর যাত্রা কিভাবে সম্ভব? আর সেক্ষেত্রে প্রথমত রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্যের একটা জায়গা লাগবে অবশ্যই। সরকারের জায়গা থেকে যেগুলো সমালোচকরা বললেন, আরেকটু দায়িত্বশীল হয়ে আমাদের যেসব জায়গাগুলো সুরক্ষা দরকার, আইন বলেন, তারপরে আমাদের সাইবার সিকিউরিটির জায়গাগুলো বলেন, এই জায়গাগুলোকে আরও স্ট্রং করতে হবে, যেন এরকম কোনো অ্যাটাক হলে, কারণ বেশিরভাগই তো আসলে এখন মানে ফ্রিল্যান্সার হিসেবে আছে আওয়ামী লীগের যারা, তো তারা সেইভাবেই এখন কাজকর্ম করছে এবং তাদের অনেকগুলো কিন্তু প্রতিষ্ঠানও ছিল, সিআরআই থেকে শুরু করে এরকম অনেকগুলো প্রতিষ্ঠান ছিল, তারা মূলত এখন ফ্রিল্যান্সিং করে কাজকর্ম করছে আওয়ামী লীগের হিসাবে। তো সেই জায়গা থেকে সরকারেরও একটু সতর্ক অবস্থান আপনি বলছিলেন রাজনৈতিক দলগুলোর এক থাকার কথা, শফিক ভাই আছেন, কিন্তু তো ওনারা তো স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার ওইখান থেকে অনেক সময়, তো তাদের আর একটু দায়িত্বশীল হয়ে এই ব্যাপারগুলো একটু দেখা উচিত। আর আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর এক থাকা, ভোটের মূল প্রতিদ্বন্দ্বিতা যখন শুরু হয়ে যাবে তখন তো প্রতিযোগিতার মনোভাবটাই বেশি আসবে। ডেফিনেটলি, এটাই তো আমি বললাম যে 17 বছর ধরে বা তার আগের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটার বলয়টা ভেঙে এবার আমাদের একটু নতুনত্ব বাংলাদেশের মানুষকে উপহার দিতে হবে। আমি আর নীলুফার আপা যদি এক আসন থেকে ফাইট করি, সে জায়গায় আমাদের একটা বেসিক একটা গ্রাউন্ডে আমাদের একতা জায়গা লাগবে। আমরা অবশ্যই তাদের প্রতিপক্ষ হিসেবে লড়াই করব, কিন্তু এরকম কোনো সিচুয়েশন যদি আসে, মানে যেটা একটু আগে ভাই বললেন যে বাংলাদেশ প্রশ্নে, ওই জায়গাটা আমাদের এক থাকতে হবে। মানে এমন কিছু করা যাবে না যেটাতে আসলে আমার উপরে কোনো আক্রমণ হচ্ছে, আপার উপর আক্রমণ হচ্ছে বা ভাইয়ের উপর আক্রমণ হচ্ছে, অথবা আমাদেরকে যারা সমর্থন করেন বা আমাদের সাথে চিন্তার সাথে একমত পোষণ করেন, আমাদের জন্য হয়তো বা লেখালেখি করছেন, তাদের উপর যেন কোনো আক্রমণ ওইভাবে না আসে, এটা আমাদের একে অপরকে দেখতে হবে। যখন এরকম কোনো এআই ভিডিও আমি দেখব আমার বিরুদ্ধে, হয়তো আমার মনে হচ্ছে যে বিএনপি থেকে করেছে বা জামাত থেকে করেছে, তখন যেন আমি একটু ভেরিফাই করার চেষ্টা করি যে আসলে এটা তারাই করেছে কিনা, তার আগেই যেন আমি আবার তার উপর পাল্টা আক্রমণ না করি। আবার তারা যদি করেও থাকে, আমার আরেকটু বড় হয়ে মানে বড়ত্ব দেখানো লাগবে সেখানে, যে আক্রমণের জায়গাটা না করে বরঞ্চ আমার ভালোবাসাটা তাদেরকে উপহার দেয় যে না প্লিজ এটা আমরা না করি। ডাক্তার রাকিবুল হাসান, এই যে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা যখন শুরু হয়ে যাবে, এই যে এই সব দলই বড়ত্ব দেখানোর কথা বলছে, আসলে ভোটের মাঠে দেখাতে পারবে কিনা? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখানো তো পারবে কিনা সেটা পরের প্রশ্ন, দেখানোর চেষ্টা করবে সবাই, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক, কারণ এটাকে একটা সুস্থ প্রতিযোগিতা ডেমোক্রেটিক জায়গার মধ্যে। এখন পলিটিক্সটা আসলে কি জিনিস, পলিটিক্সটা ধরেন আপনি তো পলিটিক্সটা এভাবে করেন না যে ধরেন আমার 10টা গাড়ি আছে, 10টা বাড়ি আছে, তোমার থাকতে দিব, তোমার চাকরি দিব। পলিটিক্সটা আলটিমেটলি ধরেন ন্যারেটিভ এবং হচ্ছে তার ভিশনারি কিছু, তার জনগণকে সে বিভিন্ন আশ্বাস দেয়, প্রতিশ্রুতি দেয়, এবং তার একটা ন্যারেটিভ থাকে, তার একটা এথিক্সের জায়গা থাকে। এখন সে তো বলবেই যে আমি তোমার চেয়েছে বেটার কিছু দিব, এটা করব সেটা করব। তো সেক্ষেত্রে ধরুন এই ধরনের মানে এগুলো তো করানোর চেষ্টা করবে, এবং একই সাথে সে তার প্রতিপক্ষে কাউন্টার দেওয়ার চেষ্টা করবে। এগুলো ডেমোক্রেসির সৌন্দর্য, ডেমোক্রেসি এগুলো থাকবেই, এগুলোকে আমরা খুব পজিটিভলি দিতে চাই। কারণ হচ্ছে ধরুন এই সমাজটা আমরা তৈরি করতে চাই আর কি। ওই সাইবে যেটা বললো, একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করলো, আমাদের বেসিক জায়গাটা, বেসিক নর্মসটা যাতে ব্রেক না হয়, এবং আমরা আশা করি ধরুন প্রত্যেকটা প্রার্থী আসলে এটাকে বজায় রাখবে, যে দলেরই হোক না কেন। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের মধ্যে একটা মেন্টালিটি কাজ করে, যে সেটা হচ্ছে কি আমরা পরাজয়টা মেনে নিতে পারি না, এবং সাদরে পরাজয় গ্রহণ করার মধ্যে যে একটা আনন্দ বা একটা যে ডেমোক্রেসি সৌন্দর্য আছে এবং যার পলিটিক্যাল ম্যাচুরিটি শো করে, সেটা থাকতে হবে। কারণ সেটা না থাকলে ধরুন আপনি যদি আবার 300 প্রার্থী হারবে, তারা যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, কারণ এই ইলেকশনটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং বিষয়। কারণ এই ইলেকশন কিন্তু ধরেন শুধুমাত্র যে ডোমেস্টিক না, ইন্টারন্যাশনালি কিন্তু অনেক চ্যালেঞ্জ উঠতে হবে সরকারকে, এই সরকারকে, পরবর্তী গভর্নমেন্টকে আরও অনেক চ্যালেঞ্জ সামনে আসবে। এবং আমি নির্বাচনের ব্যাপারে আর একটা শঙ্কার কথা বলে শেষ করি, টাইম মনে খুব কম। সেটা হচ্ছে ধরুন গতকাল কিন্তু নৌ উপদেষ্টা কিন্তু বলেছেন যে সরকার কিন্তু, উনি 1.5 বছর প্রায় ঘুমিয়েছিলেন, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে উনি বলতেছেন যে সরকার কিন্তু ইলেকশন হওয়ার জন্য দেয় নাই। সুতরাং এই ধরনের কথাবার্তা সরকারের ভিতর থেকে বলা হচ্ছে, একই সাথে প্রথম আলোর জরিপ সেই পুরনো আলাপ ফিরতে হয়। তো সুতরাং এবং আমাদেরকে তো আমরা কোনো মানে পড়া কথা কান দিব না, কিন্তু ওটা হচ্ছে কি সবাইকে সচেতন থাকতে হবে, সবাইকে সব পক্ষে। কারণ আমি 10 মিনিট শেষ করি, কারণ কি আমাদের মনে রাখতে হবে যে 1/11 ইলেকশনটা কিন্তু 22 জানুয়ারি হওয়ার কথা, 11 জানুয়ারি কিন্তু ইলেকশন 1/11 ঘটে যায়। সুতরাং তফসিল হলেও যে সবকিছু স্মুথলি হবে আমি এটা মনে করি না। সুতরাং অনেক চ্যালেঞ্জ কিন্তু সামনে আসবে, চ্যালেঞ্জ উত্তরণের জন্য সরকারের, দেশের জনগণ সকল দায়িত্বে। স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এই পর্যন্ত, আগামী শনিবার আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।